Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার, যেগুলো আপনাদের ডে টু ডে লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। তো ফ্রেন্ডস, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম ধরনের বাক্যগুলো অনেক সময় ব্যবহার করে থাকি, যেমন এবার আমার পালা সবকিছু শেখার, এবার আমার পালা গানটা গাওয়ার, এবার আমার পালা কাজটা শেষ করার, বা এবার আমার পালা তোমাকে গিফট দেওয়ার। ওকে, তো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো এবার আমার পালা। এবার আমার পালা। তো আপনারা কি জানেন যে এই কথাটা ইংলিশে কিভাবে বলতে হয়? ওকে, যদি জেনে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা থেকে এখনই আপনারা শিখে যাবেন যে এই কথাগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো এবার আমার পালা, এই কথাটা যদি আমরা ইংলিশে সেন্টেন্সে বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো ইটস মাই টার্ন। ইটস মাই টার্ন অর্থাৎ এবার আমার পালা। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে আমাদের বলতে হবে ইটস মাই টার্ন প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে আমরা এই ধরনের বাক্যগুলোকে খুব সহজে ইংলিশে বলতে পারি। তো চলুন তাহলে এবার এক্সাম্পলগুলো পরপর দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে এবার আমার পালা সবকিছু শেখার। এবার আমার পালা সবকিছু শেখার। It's my turn to learn everything. It's my turn to learn everything. ওকে, পরের এক্সাম্পল এবার আমার পালা কাজটি শেষ করার, বা এবার আমার পালা কাজটা শেষ করার। It's my turn to complete the work. It's my turn to complete the work. পরের এক্সাম্পল এবার আমার পালা গানটা গাওয়ার। It's my turn to sing a song. It's my turn to sing a song. নেক্সট এক্সাম্পল এবার আমার পালা তোমাকে গিফট দেওয়ার। It's my turn to give you a gift. It's my turn to give you a gift. One more example, এবার আমার পালা তাকে সাহায্য করার। It's my turn to help him. It's my turn to help him. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কত সহজে আমরা এই স্ট্রাকচারটার মাধ্যমে এই বাক্যগুলোকে খুব সহজে বলতে পারি, রাইট? তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনাদের বলতে হবে। বাক্যটা হলো এবার আমার পালা একটা ড্রেস পছন্দ করা। এবার আমার পালা একটা ড্রেস পছন্দ করা। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানাবেন। ওকে, তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা আবার অনেক সময় এরকম ধরনের কথাগুলোও বলে থাকি যে আমার হারানোর কিছু বাকি নেই, আমার কোনো কিছু বোঝার বাকি নেই, এ বিষয়ে আমার জানার কিছু বাকি নেই, বিশ্বাস করার মতো আর কিছু বাকি নেই। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কোনো কিছু করার আর বাকি নেই। তো কিছু করার বাকি নেই, বেসিক্যালি এই কথাটা এই প্রতিটা বাক্যে কমন রয়েছে। তো যখন আমরা সেন্টেন্সে এরকম বলবো যে আমাদের কোনো কিছু হারানোর বাকি নেই, কিছু বোঝার বাকি নেই, বা কোনো কিছু আর জানার বাকি নেই, তখন আমাদের ইংলিশে বলতে হবে নাথিং লেফট। তখন আমাদের বলতে হবে নাথিং লেফট। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্টে বলতে হবে সাবজেক্ট, তারপরে বলতে হবে ভার্ব, এবং তারপরে বলতে হবে নাথিং লেফট টু, এবং শেষে বলতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম। তো এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে কিভাবে এই স্ট্রাকচারের সাহায্যে ইংলিশে বলতে হবে। সো ফার্স্ট এক্সাম্পলটা হলো আমার হারানোর কিছু বাকি নেই।
I have nothing left to lose. I have nothing left to lose. অর্থাৎ আমার হারানোর কিছু বাকি নেই। পরের এক্সাম্পল, আমার কোনো কিছু বোঝার বাকি নেই। I have nothing left to understand. I have nothing left to understand. অর্থাৎ আমার কোনো কিছু বোঝার বাকি নেই। নেক্সট এক্সাম্পল, এই বিষয়ে আমার জানার কিছু বাকি নেই। I have nothing left to know about this matter. I have nothing left to know about this matter. অর্থাৎ আমার এই বিষয়ে জানার আর কিছু বাকি নেই। পরের এক্সাম্পল, বিশ্বাস করার মতো আর কিছু বাকি নেই। There is nothing left to believe in. There is nothing left to believe in. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে বলতে হবে, রাইট? সো এবার প্রতিবারের মতো এই স্ট্রাকচারটার ব্যবহার করে আপনাদের একটা বাক্যের ইংরেজি কমেন্টে লিখে জানাতে হবে। তো বাক্যটা হলো, কোনো কিছু খাওয়ার বাকি নেই, বা আমার আর কোনো কিছু খাওয়ার বাকি নেই। সো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন, লেট মি নো ইন দ্য কমেন্টস। আসলে আমি প্রতিটা স্ট্রাকচারের সাথে সাথে একটা করে প্র্যাকটিসের জন্য আপনাদের সেন্টেন্স দিয়ে থাকি। তার কারণ হলো যাতে আপনাদের এই ভিডিওগুলো দেখার সাথে সাথে একবার করে প্র্যাকটিসও হয়ে যায়, রাইট? তো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। সো এরকম ধরনের কথাও আমরা অনেক সময় ব্যবহার করে থাকি আমাদের ডেইলি লাইফে, যেমন আমি প্রায় মারাই গিয়েছিলাম, আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম, আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম, আমি প্রায় বাইরে চলে গিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এই কথাগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে বলেই থাকি, রাইট? তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো আমরা কোনো কাজ প্রায় করেই ফেলছিলাম, এরকম বোঝাচ্ছে। মানে কোনো কাজ যেটা আমরা একেবারে করতেই যাচ্ছিলাম, এরকম বোঝাচ্ছে। তো যখন আমরা সেন্টেন্সে এরকম কিছু বোঝাবো তখন আমাদের সেন্টেন্সে বলতে হবে অ্যাবাউট টু, অ্যাবাউট টু। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ am is are অথবা was were প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে দেখা যাক যে এই বাক্যগুলোকে আসলে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা রয়েছে, আমি প্রায় মারাই গিয়েছিলাম। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I was about to die. I was about to die. আমি প্রায় মারাই গিয়েছিলাম, এর মানে কিন্তু আমি মারা যাইনি, মানে এমন কিছু একটা হয়েছিল যেন আমার মনে হয়েছিল যে আমি এখনই মারা যাব, এরকম কিছু, রাইট? সো আমি প্রায় মারাই গিয়েছিলাম, I was about to die. বোঝাতে পারলাম? পরের এক্সাম্পল, আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, I was about to fall asleep. I was about to fall asleep. পরের এক্সাম্পল, চোরটাকে প্রায় ধরেই ফেলেছিলাম, মানে চোরকে মানে ধরতে গিয়ে ধরতে পারিনি, কিন্তু কিন্তু এমন সিচুয়েশন হয়েছিল যেন চোরটাকে আমি ধরেই ফেলেছিলাম, এরকম বোঝাচ্ছে। সো I was about to catch the thief. I was about to catch the thief. ওকে, পরের এক্সাম্পল, আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম, I was about to get the job. I was about to get the job. মানে আমি প্রায় চাকরিটা পেয়ে গিয়েছিলাম। One more example, আমি প্রায় বাহিরে চলে যাচ্ছিলাম, আমি প্রায় বাহিরে চলে যাচ্ছিলাম, I was about to go out. I was about to go out. অর্থাৎ আমি প্রায় বাইরে চলে যাচ্ছিলাম। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবেন। তো এখানে এই প্রতিটা বাক্য কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, এই ধরনের বাক্যগুলোকে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সেও বলতে পারি। তো এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করেও একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করবেন। বাক্যটা হলো, আমি প্রায় তোমাকে ডাকতে যাচ্ছিলাম, আমি প্রায় তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। তো ফ্রেন্ডস, এই বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। সো ইয়া, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে।
আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। So yeah, thank you so much for being here. See you in the next one. Stay happy and keep learning.